আসসালামু আলাইকুম। আমরা জানি যে উসমান হাদি মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু উনি মারা গিয়েছেন, কেন মারা গিয়েছেন, কেন কী বিষয়, সব কিছুই অনলাইনেই প্রকাশিত হয়েছে। বিষয়টি ক্লিয়ার। তো কিছু আলোচনা আজকে করব। আমাদের দেশে অনেক নেতা নেত্রী গত হয়েছেন, অনেকে ভালো করেছেন, অনেকে খারাপ করেছেন, অনেকেই কিছুই করেন নাই। তবে যদি কোনো নেতা বা নেত্রী নিজের লোভ স্বার্থের জন্য ও রাষ্ট্রীয় শক্তি আয়ত্ত করার লোভে যদি দেশের জনগণকে গুম, হত্যা ও জনগণের উপর অন্যায় অত্যাচার করেন, এমনকি দেশের বিরুদ্ধে যদি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর জন্য যদি অন্য দেশের কোনো অপশক্তির সাহায্য গ্রহণ করে এবং দেশদ্রোহিতা করেন, তাহলে ওই ধরনের নেতা বা নেত্রীর বা দলের আসলে কি প্রয়োজন আছে? দেশের জাতির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আলোচনা করি যে আওয়ামী লীগের পতনের মূল কারণ কি, এবং এক নজরে বাংলাদেশের নতুন সমাজের পারফরমেন্স কি। বাংলাদেশে প্রতিটি দল ও গোত্রের প্রবীণ নেতৃবৃন্দের মধ্যে অনেকেই বর্তমানে আতুর লুলা, অনেকেই আবার কবরে শুয়ে আছেন, অনেকেই লুটফাট আকাম কুকাম করে নিজের মান সম্মানের 12টা বাজাইয়াছেন। অনেকেই জ্ঞান আছে, বুদ্ধি নাই, সুকুম বুদাই। অনেকেই আবার আছেন শিক্ষাহীনতায় ভুগছেন। প্রকৃতপক্ষে এই বিশ্লেষণগুলা আসলে 30 বৎসরের পূর্বের রাজনৈতিক ধারাবাহিকতা, যাকে বলা হয় প্রবীণ রাজনীতিবিদ। এখন আলাপ করি নবীনদের ব্যাপার। নবীনদের রাজনীতি প্রাঙ্গণে আবির্ভাব ঘটেছে 25 থেকে 30 বছর এই রকমেরই। যেমন তাদের বয়স তেমনই শুরু হয়েছে। তো ধারাবাহিকভাবে যুব সমাজের চিন্তাধারা অগ্রগতি পূর্বের প্রবীণদের মতো নয়, কারণ ওনারা বর্তমানে 80% শিক্ষিত এবং চিন্তাধারা, দেশপ্রেম সব কিছুই ওনাদের মধ্যে আপগ্রেড। আর বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ব ওনারা হাতের মুঠে দেখতেছে, শুনতেছে, বুঝতেছে। তাই অনেকেরই বিবেক জাগ্রত। এমনকি যুব সমাজের চাওয়া পাওয়া ওইগুলা বিশ্বের সাথে তাল মিলাইয়া ওনারা যে চিন্তাভাবনা করতে সক্ষম, যার কারণে পূর্বের ন্যায় তাদের ব্রেইন ওয়াশ করা এত সহজ হবে না, এবং এইটা আসলে চিন্তাধারা করা অযৌক্তিক ব্যাপার। মূলত এই সূত্রটাই ছিল 5 আগস্ট 2024 বাংলাদেশের গণ উত্থানের জন্ম। এবং প্রকৃতপক্ষে আমার মনে হয় এই ধারাবাহিকতা 100% চলতে থাকবে, এইটা আর বন্ধ হবে না। কারণ ন্যায় অন্যায়ের ব্যাপারে যখন একজন মানুষের বিবেক জাগ্রত হয়, তখন এভাবেই ধারাবাহিকতা চলে, সমাজ শৃঙ্খলার ধারাবাহিকতা এভাবেই চলে এবং চলবে। সুতরাং ভবিষ্যতের রাজনীতিবিদরা শাসনে গিয়ে সোনার ডিম পাড়ার কথা চিন্তা করবেন না। চিন্তা করাটা অযৌক্তিক এবং হাস্যকর হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের দীর্ঘ 15 বৎসর 16 বৎসরের শাসন আমল এবং শাসনের সূত্র এবং ন্যায় নীতির প্রকাশনা। কিন্তু আমি একটা ব্যাপার আশ্চর্য হয়েছি যে আমাদের প্রাক্তন দেশনেত্রীর দেশ পরিচালনাকালীন সময়ে উনার কাছ থেকে আমাদের দেশ বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এই ধরনের কোনো শব্দ কখনো শুনিনি। শুধু এই শব্দটাই শুনেছি, সব সময় বলতেন, আমার বাপের দেশ বাংলাদেশ, আমার বাপ অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছেন এবং দেশের জন্য প্রাণ দিয়েছেন। এইগুলা কিন্তু আমার কথা না, এইগুলা এখনও ভিডিওগুলা ইউটিউবে ঘুরতেছে, ঘুরমান। এগুলা ইউটিউবে আছে, ওনার ভাষ্য, উনি কী ভাষণ দিয়েছিলেন, কি আলাপ আলোচনা করেছিলেন, জাতির উদ্দেশ্যে কি স্পিচ দিয়েছেন, এগুলা তো এখনও বিদ্যমান ওইখানে। তো এটা তো আমার ভাষা না, উনারই ভাষা। তিনি সর্বদাই ডিকটেটরশিপ চিন্তাধারায় এবং মনোপলি পলিসি প্রসিজার ব্যবহার করে আলাপ আলোচনা করতেন, এবং ওনার চিন্তাধারাও ছিল দেশকে নিয়ে এবং জাতিকে নিয়ে। তা না হলে যুদ্ধের সময় যে মানুষগুলি যুদ্ধ করে শহীদ হয়েছিল, প্রাণ দিয়েছিল, দেশ স্বাধীন করেছিল, তাদের দেশ কোনটা?
অনেক নেতা দেখেছি, নেত্রী দেখেছি, ওনারা শাসন করেছেন, রাজনীতি দল পরিচালনা করেছেন, করতেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ভাষা স্বাধীনতা এবং দেশ স্বাধীনের জন্য কোন নেতা বা নেত্রী মাঠে যুদ্ধ করেছেন বলে প্রমাণ আছে? অনেকেরই আছে, অনেকেরই না। সেই ক্ষেত্রেই বোঝা যায় দেশপ্রেম, জাতিপ্রেমের মনের উর্বরতা কী এবং কী ছিল। ক্রমান্বয়ে অনেক নেতাই গত হয়েছেন, শহীদ হয়েছেন। যেমন শেখ মুজিবুর রহমান শহীদ হয়েছেন, তেমনি জিয়াউর রহমানও শহীদ হয়েছেন। বছর বছর ধরে আরও অনেক নেতা নেত্রী বিভিন্ন দলের শহীদ হয়েছেন, যাদের ও কারণে শহীদ হওয়াটা লিপিবদ্ধ হয় নাই, কারণ ওইটা যথার্থ না, দেশের জন্য ছিল না, হয়তো বা দলের স্বার্থ বা গোত্রের স্বার্থে শহীদ হয়েছিলেন। বর্তমানে আমরা যে দেখলাম উসমান হাদি শহীদ হয়েছেন, উনি উনার আলাপ আলোচনা এবং উনার যে ভাষার প্রকাশনা কী ছিল, মূল উদ্দেশ্য কী ছিল, ভাষ্যগুলা শুনলে বোঝা যায় যে আসলেই কি দেশপ্রেম নাকি অন্য কিছু, দেশের জন্য কথা বলতেছেন না কি। তো যাই হোক, উনিও শহীদ হয়ে গেলেন। কেন হলেন, কে করলো, কোন স্বার্থে করলো, কোন লোভে করলো, এইটা আমরা সবাই জানি এবং প্রকাশনায়ও এসেছে। প্রকৃতপক্ষে নেতা নেত্রীর নেতৃত্ব এবং কর্মদক্ষতার মধ্যে অত্যন্ত তফাৎ, কারণ কর্মদক্ষতার জোর না থাকলে নেতার কোনো প্রয়োজন নেই এবং মূল্য নেই, মূল্যহীন। যদিও আওয়ামী লীগ বাংলাদেশে খুবই শক্তিশালী ছিল, কিন্তু একই সূত্র অনুযায়ী ম্যাডাম হাসিনাকে কেউ নেতা হিসাবে মানতেছে না বর্তমান সমাজে, এবং বর্তমান প্রজন্মের যুব সমাজের যে রাজনীতিবিদরা, ওনারা গ্রহণ করতেছেন না। তবে রাজনীতি স্তব্ধ হয়, রাজনীতি উগ্র হয়, রাজনীতির জয় হয়, সব কিছুই সম্ভব। এমতা অবস্থায় এখন অন্য দেশে বসে যদি কোনো নেত্রী লুটপাটকৃত টাকা ব্যবহার করে এবং নিজ জাতির একাংশ দলখানা, জ্ঞানেখানা মূর্খদের ব্যবহার করে দেশ ও জাতির বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে এই সূত্রকে কি বলা যায়? এই সূত্রকে সুশীল সমাজ কিভাবে নিবে? যাকে বলা হয় মহাবিপদের সময় বিপরীত বুদ্ধি। ইহা নিতান্তই অজ্ঞতার কারণ অথবা যে দিংসা বোধের কারণ। এমনকি অন্য একটি দেশের সুপার ফোর্সকে দেশের বিরুদ্ধে ব্যবহার করতেছেন। এই নীতি কি লোভ লালসার নীতি না দেশপ্রেমের নীতি? আমার মনে হয় না এইগুলা বাংলাদেশের জনগণ উনার কাছ থেকে অন্তত আশা করেছিল, যেহেতু উনি 15 বছর উনার প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, জাতিপ্রেম দিয়ে দেশ পরিচালনা করেছিলেন। অবশেষে আমি একটি কথা বলতে চাই, আমি দলবল নির্বিশেষেই বলবো, আমি আমার নিজের চিন্তাধারা থেকে, মনে কিছু নেবেন না যারা শুনতেছেন, হয়তো পক্ষ বিপক্ষ অনেক বিবেচনা, অনেক সমালোচনা থাকতে পারে, যুক্তিতর্ক তো মানুষ মানুষের সাথেই করে। যেমন এখন যারা নেত্রীর সাথে আকাম কুকামে জড়িত আছেন, তাদের বিপদে নেত্রী কি সহযোগিতা করতে পারবেন? জিনিসটা আপনারা কি মনে করেন? অথবা আপনারা যে দেশগুলার হস্তক্ষেপে আপনারা আছেন দেশের বাইরে, ওই দেশগুলা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনাদেরকে সাহায্য, সহযোগিতা এবং বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা বা অন্য কর্মকাণ্ড করবে? এটা কি আপনারা মনে করেন যে এই ধরনের হবে ভবিষ্যতে? যেহেতু নেত্রীর নীতি সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এবং পৃথিবীর কোনো দেশেই উনার নীতির ঠাঁই দিচ্ছে না, সেহেতু বর্তমান বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া অনেক নেতা নেতৃবৃন্দ আছেন, উনারা অনেক সুপরিচিত, কিন্তু কখনো তো দেখা যায় না উনারা অনলাইনে এসে কথা বলতেছেন বা স্পিচ দিতেছেন বা অনলাইন আন্দোলন করতেছেন। এগুলা না করার কারণ তাহারা যেমন শিকারী তেমন জ্ঞানী, কিন্তু দুঃখ লাগে কিছু জ্ঞানে গণ্ডমূর্খ মানুষ আছে, যাদের জ্ঞান আছে বুদ্ধি নাই, শিক্ষা আছে বুদ্ধি নাই, তাহাদের বর্তমান আচরণ যেন খুবই উগ্র, এবং তারা
একজন মানুষ গুলি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওইগুলা দেখেও তারা হাসি তামসা এবং আনন্দ ফুর্তি করে। এই আচরণগুলি আসলে মানুষ সমাজে মানুষের জন্য কাম্য নয় এবং যে কোনো দল কর্তৃক গোত্র কর্তৃক এইগুলা করা যথার্থ না। এইগুলা খুবই খারাপ জিনিস। যেমন মহাবিপদের সময় বিপরীত বুদ্ধি। নিজের শক্তি এবং উগ্রতার ক্ষেত্রে যদি এমনই হয় প্রদর্শন, তাহলে আপনারা সবাই কেন একসাথে বাংলাদেশে গিয়ে প্রতিবাদ করেন না? হয়তো সব কিছুর অবসান ঘটতো। যেমন আমিও নেই তুমিও নেই, কেমন মজা হবে। এই কথাগুলি বলা কারণ হলো, পূর্বে 15 বছর দেখেছি অনেক নেতৃবৃন্দ এমনভাবে কথাবার্তা অনলাইনে বলছে, লাগাম ছাড়া কথাবার্তা, আদব কায়দা ছাড়া, এত বিয়াদবের মতো কিছু কিছু জ্ঞানী নেতৃবৃন্দের আলাপ আলোচনা উগ্রতা এত তুঙ্গে ছিল যে ওনারা অন্যান্য বিভিন্ন পার্টি, বিএনপি, জামাত বা অন্যান্য পার্টিকে ওনারা তুচ্ছ তাচ্ছল্য করে, নেতৃবৃন্দদের তুচ্ছ তাচ্ছল্য করে কথাবার্তা বলেছেন এবং ঘর ছাড়া করেছেন, যা ইচ্ছা তাই করেছেন। এমনকি ওনারা তাদেরকে বলেছেন যারা দেশ থেকে প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, অন্যান্য দেশে অবস্থান করছিল, তাদেরকে বলছেন এত ভয় কি, জানের এত ভয় কি, প্রাণের এত ভয় কি, দেশে আসেন না, দেশে আসেন, দেশে আসেন। দেশে আসার জন্য এত আকুতি কুকুতি উনারা করেছেন, কিন্তু এখন উনারা কোথায় আছেন? এটাই হইল মুখ্য বিষয়। আসলে প্রবীণদের কথাগুলা বাক্যগুলা অত্যন্ত গুরুত্ব। যেমন বলেছিলেন, এক শীতে মাঘ মাস যায় না, সত্যি কথা আসলে। তবে খুবই দুঃখ লাগে যে বর্তমানে ওই দলের কিছু নেতৃবৃন্দ বা কর্মী আছেন যারা অনলাইনে বা অফলাইনে প্রকাশ্যে যে কর্মকাণ্ড আকাম কুকাম ছড়িয়ে দিতেছেন সমাজে, হয়তো নতুন প্রজন্মের কাছে দলটির নাম চিরতরে মুছে যাবে। তবে একটি সূত্র অত্যন্ত সত্য, শেখ সাহেবের পতনের মূল উনার ছেলে শেখ কামাল, আর আওয়ামী লীগ ও শেখ পরিবারের পতনের মূল ম্যাডাম শেখ হাসিনা। এবং বর্তমানের মডার্ন সাঙ্গপাঙ্গদের পতনের মূল কারণ হবে তাদের অজ্ঞতার কারণ, জ্ঞানহীনতা কর্মকাণ্ড, যাহা নিজের ভালো মন্দ একজন মানুষ নিজে বুঝেন। তবে আমি মনে করি সমাজের জন্য অতি সত্য বর্তমানে এবং ভবিষ্যতে আর কোনো হাদি যেন মরতে না হয় এবং মরতে দেওয়া যাবে না। অন্যদিকে যে হিংসা ও উগ্রতার উপহার, কারণ উনার অডিও বার্তাগুলি দুই দেশের স্বার্থ সম্পর্ক সব কিছুই বিনষ্ট হয়েছে। আর এই দুঃসম্পর্কের ক্ষতি হয়তো ওই দেশ আর বেশি দিন মেনে নিতেও পারবে না। তাই আমার প্রশ্ন, আপনারা যারা এখন পর্যন্ত সুখ জ্ঞান বিবেক সব কিছু আবেগের বশত হৃদয়ে তালা মেরে সাবিটি ম্যাডামের প্রেতাত্মার কারাগারে জমা দিয়েছেন, ভবিষ্যতে আপনাদের হৃদয়ের বাসস্থান কোথায় হবে? একটি বিশেষ বিশ্লেষণ জ্ঞানে রাখা খুবই জরুরি যারা রাজনীতির সাথে জড়িত এবং রাজনীতি করেন। যেমন নেতা বড় না নীতি বড়, নিজ জ্ঞানকে জিজ্ঞেস করেন, বিশ্লেষণ করেন, প্রশ্নটা আপনার জ্ঞানই আপনাকে বলে দিবে। তবে মানবিক নীতির ধারাবাহিকতায় বা জ্ঞানের ধারাবাহিকতায় নেতাদের মৃত্যু আছে বিদ্যমান, কিন্তু নীতির মৃত্যু নেই। যেমনটি হয়ে গেল আজ উসমান হাদির সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কলগুলো আমাদের অ্যাক্টিভ করা উচিত। আমাদের যখন বন্ধ বাতিল, আমাদের যখন নিষিদ্ধ, আমাকে তো দল নাই। যারা বিএনপি করে জামাত করে তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আওয়ামী লীগ যতবার
যার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। এই যে আপনার সিলমারা আসলে না আমাকে, আমি স্যার স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি। সিল মারতে দেখছেন? তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি। আমরা দেই নেই, তারা জোর করে নিয়েছিলাম, দেই নেই। রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এর এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলছে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা যায়।